हेलो एंड वेलकम टू SMK ब्लग्स। आज के चललाम एक नतून गंतव्ये, नतून नय पुरोनोई। तो छेले स्कूले गरमेर छुटी पड़े गेछे, छेलेर बाइने से एखन बीचे जाबे। এই গরমের মধ্যে গরমের ছুটিতে তো এই গরমের জায়গায় কাটাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দীঘা নয়, পুরীতে যাচ্ছি। এখন রাস্তায় যাচ্ছি হাওড়া, হাওড়া থেকে বন্দে ভারতে সোজা আমরা সব দিনের দিনই পৌঁছে যাব। আর যে ব্যাড এক্সপিরিয়েন্সটা রিলে হয়েছিল সেই এক্সপিরিয়েন্সটা অ্যাটলিস্ট এই ট্রেনটায় হয় না, যেহেতু প্রিমিয়াম ট্রেন সেহেতু ঠিক আছে। দেখা যাক, চলুন। এই যে পিছনে সবাই রয়েছে, আমরা মোটামুটি 3-4 দিন মতো স্টে করব, বিভিন্ন জায়গায় ঘুরবো। আপনারা সবাই জানেন পুরী যেরকম কি, আবার আমার হাত ধরে আবার নতুন করে এক্সপ্লোর একটু দেখবেন, অল্প বিস্তর। ঠিক আছে, চলুন তাহলে, আবার দেখা হবে ট্রেনে। আপাতত আমরা এগোতে থাকি, একটু দেরি হয়ে গেছে, তো আই থিঙ্ক আশা করছি আমরা টাইম মতো পৌঁছে যাব। অ্যানাদার ব্যাড এক্সপিরিয়েন্স উইথ ইস্টার্ন রেলওয়ে। সিরিয়াসলি ভাবা যায় না, 6টা 10-এর বন্দে ভারতের ট্রেন। ঘড়ির টাইমটা দেখুন কটা বাজে, 7টা 10। এখনও আসার নাম নেই। আমরা প্রায় 1.5 ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে, তাও আবার হাওড়ার মতো জায়গায়, এটা হাওড়ার মতো জংশনে, যেখানে 6টা 10-এ আসার ট্রেন, সেখানে এখনও অবধি গাড়ি আসেনি। বন্দে ভারত যদি এরকম হতে পারে, প্রিমিয়াম ট্রেন, হতেই পারে প্রবলেম, কিন্তু কখন আসবে কিভাবে আসবে আমরা 10 মিনিট আগে জানতে পারছি 22 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এগুলো আশা করা যায় না ইস্টার্ন রেলওয়ের কাছ থেকে। আমাদের এখানে তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই যে এখানে আসতে দেরি হয়েছে, আর কোথাও তো সেরকম প্রাকৃতিক দুর্যোগের কথা তো শুনতে পাচ্ছি না যে গাড়িটা আসতে দেরি হচ্ছে। এত বাজে এক্সপিরিয়েন্স। এর আগে এক্সপিরিয়েন্স হয়েছে টাটা স্টিলে জামশেদপুর যেতে গিয়ে, এখন পুরী যেতে যাচ্ছি, তাও আবার বাড়ির জায়গা থেকে, কলকাতা থেকে হাওড়া। সেখানেও বন্দে ভারতের মতো, বন্দে ভারত এক্সপ্রেস প্রায় 1 ঘন্টার উপরে গাড়ি আসেনি, গাড়ি লেট। এরমভাবে চললে কিভাবে ইস্টার্ন রেলওয়ে, প্রত্যেকটা প্যাসেঞ্জার সাফারার, বয়স্ক আছে, বুড়ো আছে, বাচ্চা আছে। আমার 2টো বাচ্চা, তারা বিরক্তি হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। এইগুলো ইস্টার্ন রেলওয়ে কেন তাকায় না এইসবের দিকে, আই ডোন্ট নো। আমরা বড়রা ঠিক আছে, কিন্তু ছোটদের জন্য ইটস আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। শেম অন ইউ। যিনি ইস্টার্ন রেলওয়ে মিনিস্টার, প্লিজ ফলো আপ দিস, প্লিজ। ট্রেন এসে গেছে, তো একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করব আপনাদের সাথে। 6টা 10-এর বন্দে ভারতের ট্রেন, এখন বাজে হচ্ছে আপনার 7টা 7:30, মানে 1 ঘন্টা 20 মিনিট লেট হাওড়াতে ঢুকতে। এবার অটোমেটিকলি 1.5 ঘন্টা দেরি করে মানে আমাদের গন্তব্যস্থলেও পৌঁছাবো। এই একটা, এর আগেও একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল ইস্টার্ন রেলের সাথে, সেটা হচ্ছে জামশেদপুর যাওয়ার সময়। এখন সেই ইস্যুটা নেই, এখন লেট ইস্যু। এই কিছু জিনিস, যে দেখুন সবাই তো আর অ্যাডাল্ট নয়, কিছু লোক আছে যাদের বাচ্চা আছে, যেমন আমারই 2টো কিডস আছে, একজন 10 বছর, একজন 3 বছর। ঠিক আছে, বড়জনের জন্য কিছু বলার, কিন্তু বাচ্চাটা, 2 বছরের বাচ্চাটা, তার কি হবে?
আচ্ছা, এবার কিছু কিছু বয়স্ক মানুষ আছে, হ্যান্ডিক্যাপ আছে, যাদের এইসব প্রবলেমের দিকে প্লিজ একটু प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी प्लीज़ थोड़ा इसको लाइटली मत लीजिए, थोड़ा इसको क्या बोलते हैं, इसको देखिए क्यों लेट हो रहा है। हाँ मालूम है देश में थोड़ा प्रॉब्लम चल रहा है, तो ठीक है सभी को तो देखना पड़ेगा ना, इसलिए तो आप प्राइम मिनिस्टर हो, आपको तो इसीलिए हम चुने हैं, हम लोग चुने हैं, भारतवासी आप लोगों को चुना है। प्लीज़ थोड़ा इसको गौर से देखिए। আর যেটা বলার জন্য আমি এটা নরেন্দ্র মোদিজিকে বললাম সে একটু দেখুক। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে একটা ব্যাড এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা থেকে আই থিঙ্ক আমরা একটু মুক্ত হতে চাই, যে 1-1.5 ঘন্টা লেট, কম না 1-1.5 ঘন্টা ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে থাকা। তো ওই আমরা যদি লেট করে আসি, ট্রেন তো আমাদের জন্য দাঁড়ায় না, দাঁড়ায় কি? নিশ্চয়ই দাঁড়ায় না। তো সেই জন্যই হচ্ছে কথা যে আমাদের জন্য যখন ট্রেন ওয়েট করে না, তা আমরা কেন 1-1.5 ঘন্টা ধরে ট্রেন ওয়েট করব? তাহলে ট্রেন ফেয়ার আমাদের রিটার্ন করা হোক, 30% 20% রিটার্ন করা হোক, আমরা কেন সাফারার হব? আপনাদের জন্য আমাদের তো সাফারার হওয়ার কিছু নেই। প্লিজ এগুলো একটু দেখুন, রেলওয়ে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট এগুলো একটু দেখুন আপনারা, তাতে আই থিঙ্ক ভবিষ্যতে ভালো হবে। কারণ একটা প্রাইম ট্রেনের সাথে যদি এরকম হয়ে থাকে, তা বাদ বাকি আর যে ট্রেন আছে তাদের সাথে কী হবে, তাই না? মানুষের কিছু কাজ থাকে, মানুষের কিছু, ঘোরাটাও একটা কাজ। ঘোরাটা ভাবে না যে ওই তো ঘুরতে যাচ্ছে বলে কত ভাষণ দিচ্ছে, ঘোরাটাও একটা কাজ, টাইমে পৌঁছানোটাও একটা কাজ। ওকে, আমি অনেক কিছু বলে ফেললাম, কিছু ভুল হলে মার্জনা করবেন, সরি চেয়ে নিচ্ছি আগে থেকে। বাট এগুলো আমরা আশা করি না, অনেক এগিয়ে গেছে দেশ, চাইবো দেশের সাথে সাথে এইসব জিনিসও মানুষ বা মিনিস্ট্রি ডিপার্টমেন্ট এগুলো নেবে, এগুলো নজরে নেবে। ওকে, থ্যাংক ইউ। চলুন, ট্রেন ছাড়বে কিছুক্ষণ বাদে, আবার আমরা পুরীতে গিয়ে তাহলে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। ট্রেন ছেড়ে দিয়েছে, জলও দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর আপাতত সব মোটামুটি ঠিক আছে। আর আগে যা হয়েছে মন খারাপ, রাগারাগি সব ভুলে গিয়ে চলুন আমরা যাচ্ছি এনজয় করতে, এনজয় করি। আর আপনাদেরকে ট্রেনের ভিতরটা একবার একটু দেখিয়ে দিই। আপনারা তো মোটামুটি সবাই জানেন যে বন্দে ভারতের মোটামুটি বেশিরভাগ মানুষই যারা বন্দে ভারতে চলেছেন তারা মোটামুটি সবাই জানেন বন্দে ভারতের ফেয়ার মোটামুটি কীরকম হতে পারে। আমি আপনাদেরকে একটু শর্টলি ব্রিফ করে দিই। বন্দে ভারতের ফেয়ার মোটামুটি খাবার দাবার নিয়ে, ননভেজ যেহেতু আমরা ননভেজ, সেহেতু ননভেজ খাবার দাবার নিয়ে বন্দে ভারতের ফেয়ার হচ্ছে 4560 তিনজনের, মানে হচ্ছে 1520। এটা হচ্ছে তৎকালের ফেয়ার, এটা হচ্ছে প্রিমিয়াম তৎকালের ফেয়ার। আর যদি মোটামুটি আপনি মনে হয় এমনি নর্মাল 1-2 মাস 3 মাস আগের থেকে কাটা হয়, যখন থেকে বন্দে ভারতের টিকিট খোলে, মোটামুটি আপনার 1400 কত টাকা মনে হয় ফেয়ার, 1400 না 1300 এরকম কত ফেয়ার একটা দেখলাম। আপনারা প্রত্যেকেই মোটামুটি ঘাটতে জানেন যে কত কি ফেয়ার আছে। মোটামুটি আপনারা ইক্সিগো বা
আইআরসিটিসি সাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন হাওড়া টু পুরী বন্দে ভারতের ফেয়ার কত। অতএব মোটামুটি যেহেতু প্রিমিয়াম ট্রেন খুব আরামদায়ক, আর সিটিং পজিশানটা খুবই সুন্দর, আর পা রাখার জায়গাটা খুব সুন্দর। অতএব কোনো এই দিকে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলুন। অনেক কষ্টের পর পৌঁছালাম পুরী। শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম পুরীতে। তো প্রচণ্ড গরম প্লাস হিউমিডিটি, যেমন কলকাতায় তেমনি এখানে কিছু না। আর হচ্ছে যে একটু বেরিয়ে অটো পেতে একটু লেট হলো, 5-10 মিনিট, বাট ওকে, ঠিক আছে। তো এবারে আমরা এখানে নেমে এসছি, ভালো সবই ঠিক আছে, কিন্তু এই 15 মিনিটের এক্সস্টমেন্টে মনে হচ্ছে যেন আমরা প্রচণ্ড কষ্ট হয়েছে, আমাদের এরকম মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা এবার তাহলে আস্তে আস্তে পৌঁছাই। যদি রাত্রিবেলায় সেরকম পসিবল হয়, তো পসিবল হয় না অবভিয়াসলি, ঘুরতে এসে বিশ্রাম করতে তো আসিনি। বাবা কি প্রচণ্ড মাঠের গর্ত বাবা। হ্যাঁ, ওই এবারে আমরা রাত্রিবেলা যাবো বিচে, অনেক কিছু খাওয়া দাওয়া করবো। অবশেষে হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, রেভা বিচ রিসর্ট। এই হচ্ছে হোটেলের পুরোটা, হোটেলের এন্ট্রি। রেস্টরুম, এটা হচ্ছে আপনার ইনফরমেশন ডেস্ক। আর আমাদের ইয়েটা হচ্ছে রুমসটা হচ্ছে, চলুন, রুমস 204। এই 204 এটা হচ্ছে আমাদের রুম।
শেষমেশ পাঁচফোড়ন বোঝা যাচ্ছে না কিনা জানি না, এই যে পাঁচফোড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে পাঁচফোড়নে আমরা রাত্রিবেলা খেতে এসেছি। দেশি বলতে আমার দাদাও আছে সাথে, ওই জন্য ও কালকে বেরিয়ে যাবে, আমরা থাকবো কদিন। দাদা আছে, দাদার কোলে আমার মেয়ে, দাদার দুই বন্ধু, আমার দুই দাদা, আমার বউ, আমার ছেলে, সবাই আছে। সবাই একসাথে এখানে খাওয়া দাওয়া হবে। নতুন সকাল, নতুন দিন। আর আজকে যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে। তো লিঙ্গরাজ মন্দিরে যে কারণের জন্য আসা, ছেলের মানসিক ছিল অনেক বছর আগে, সেটা আজকে চেষ্টা করলাম সে মানসিকটা যত তাড়াতাড়ি আরও কাটানো যায়, যেহেতু অনেকটা বছর হয়ে গেছে। সেই জন্যে আজকে সেই কাজটাই, যে কাজটা মেন ছিল সেটাই করতে চাচ্ছি। জগন্নাথ দেবের পুজো কালকে আমরা বিকালে দেব, মানে মানডের দিন, আজকে সানডে, কালকে মানডে আছে, কালকে দেব। দিনের বেলা প্রচণ্ড গরম, যা কথা বলে দেখলাম এনাদের সাথে, তো সহ্য করা যাবে না। সেই জন্য সবাই বলছে যে আপনি বিকালবেলা পুজো দিন, বিকালবেলাতে ভালো হবে। ঠান্ডা ঠান্ডা, মানে যেহেতু রোদটা পড়ে যাবে, গরমটা কম লাগবে, সেহেতু আমরা ওই দিনকে পুজোটা দেব। তো এখন আপাতত লিঙ্গরাজ মন্দিরে যাচ্ছি। আর এই গরমে যতটুকু টুকটাক ঘোরা যায় সেহেতু ঘুরে নিই। আর পিছনে সবাই মোটামুটি সাজুগুজু করে রেডি আছে। সবাই একটু হাত দেখাও, সোনামা। আচ্ছা, সবাই বিস্কুট খেতে রেডি আছে। তো লিঙ্গরাজ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দর পুজো হয়েছে। একটা জিনিস হচ্ছে যে এই ফাঁকা সময়, গরম ঠিকই, ফাঁকা সময় আসলে খুব সুন্দর দর্শন হয়। একদম লিঙ্গরাজের একদম পায়ের সামনে দিয়ে আমরা পুজো করেছি। আর হচ্ছে যে যেহেতু ভিতরে কোনো রকম গ্যাজেটস অ্যালাউ নয়, সেহেতু আমার পক্ষে সেগুলো দেখানো সম্ভব হয়নি। মোবাইল ফোন অ্যালাউ নয়, কোনো রকম কোনো কিছু অ্যালাউ নয়, সেহেতু সব কিছুই আমাকে গাড়িতে রেখে তারপরে যেতে হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা এখানে ডোনেশন দিতে পারেন। ডোনেশন দিলে সাথে সাথেই সেটা মোটামুটি ঠাকুরের পুজো হয়ে আপনার কাছে চলে আসবে। আর যেরকম ডোনেশনে পুজো দিতে চান, 11,000 আছে, 8,000 আছে, 5,000 আছে, 2,500 আছে, আপনার খুশি। এখানে কোনো রকম জরুরির ব্যাপার নেই। যেহেতু আমার ছেলের মানসিক ছিল, সেহেতু আমার মন চেয়েছে, আমি দিয়েছি। আর যিনি পুরোহিত মশাই আছেন, আমি তার কন্ট্যাক্ট নাম্বারটা আর তার নাম দুটোই স্ক্রিনে প্রোভাইড করে দেবো, দেখে নেবেন। ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করে, দরকার হয় ওনার সাথে কথা বলে আপনি চলে আসবেন এখানে। দিয়ে এখানে খুব সুন্দর ঠাকুর পুজো দিয়েছেন। আর আমাদেরকে তো একদম ধরে ধরে নিয়ে গেছে পুজো দেওয়াতে লিঙ্গরাজ মন্দিরে। ঠিক আছে, আপনারাও চাইলে আপনারা নিজে নিজে দিতে পারেন, কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবেন না যারা নতুন। যারা আগে সবাই আসেন পুরীতে, কে না আসে, কিন্তু যারা নতুন আসবেন তাদের জন্য অবশ্যই পুরোহিতের দরকার হবে। যারা পুরনো আছেন তাদেরও দরকার হবে। আপনি একা একা এখানে লিঙ্গরাজের পুজো দেওয়া যায় না বলাটা ভুল হবে, দেওয়া যায়, কিন্তু সেরকম মন শান্তি করে দিতে পারবেন না। ঠিক আছে, চলুন এখন আপাতত নন্দনকাননের দিকে যাই। মানে সেই জঙ্গল সাফারিতে, আর জঙ্গল সাফারিতে যাব, আদৌ কিছু দেখতে পাবো কিনা জানি না। কপালের নাম গোপাল। তো এখন গাড়ির লাইনে দাঁড়িয়েছি, ব্যাটারি গাড়ির লাইনে। দেখা যাক, চোখে দেখি না, মুখে দেখি না, কিসে দেখি, দেখা যাক। হ্যাঁ,
উঠে পড়েছি গাড়িতে। হ্যাঁ, উঠে পড়েছি। এবারে জঙ্গল সাফারি। ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। লায়ন, টাইগার, সাউথ বিহার হারিবোরা। ওই যে বর্ডার দেখা যাচ্ছে না? এই যে ওই সাইডে বেরিয়ে যাচ্ছে ওই যে মুখটা। ওই যে মুখের সামনে এই যে মুখের সামনে এই যে जाऊ ना डॉन से पड़े बाबा देखेছো नेटवर्क আছে দেখো এই দেখো মাছ করে দাঁড়া বসে এন্ড অফ নন্দনকানন সাফারি হয়ে গেল আজকে সাফারি। আর শরীর আর দিচ্ছে না, এই গরমে যথেষ্ট এক্সস্ট। আর মেয়ে কিছুতেই কথা শুনছে না, মানে ছাড়ছে না। কি করা যাবে, বাচ্চা, আর কিছু করার নেই। আমরা এবারে এখন হোটেলে বসে আছি। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতাম। শেয়ারটা হচ্ছে, আমরা তো এখানে রোববার দিন ঢুকেছি। রোববার দিন ঢোকার পর যাই হোক, না শনিবার দিন ঢুকেছি, শনিবার দিন ঢুকেছি। তো যাই হোক, রোববার দিন আমরা নন্দনকানন এইসব জায়গা আগে ভিডিওতে দেখছেনই যে আমরা নন্দনকানন আর লিঙ্গরাজ মন্দিরে আমরা গেছি। ঘটনাটা হচ্ছে, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই দুদিন আমি কোনো ভিডিও করিনি, কারণ কালকে আমি বাড়ি থেকে ঠিক করেছিলাম যে পুরীতে আসবো যখন, আমরা মঙ্গলবার দিন পুজো দেবো, ঠিক আছে। তো সেই পুজোটা আবার ঠিক করলাম যে মঙ্গলবার দিন পুজো দেবো যাওয়ার আগের দিন। তা ঠিক করলাম সোমবার দিনই দিয়ে দিই পুজোটা। তো সোমবার দিন পুজোটা দেবো বলে ঠিক করলাম, সেটা রবিবার দিন রাত্রিবেলা। যাই হোক, ভেবেছি নিরামিষ জগন্নাথের কাছে যাব, নিরামিষ খেয়ে তারপরে পুজোটা দিতে যাব। সেই জন্য মঙ্গলবারটা ঠিক করেছি, যেহেতু মঙ্গলবার দিন আমার নিরামিষ। যাই হোক, সেটা আপনার
কোনো রকমভাবে সোমবার দিন ঠিক করলাম যে সোমবার দিনই পুজোটা দেবো। তারপরে সোমবার দিন সকালবেলা যাই হোক রীতিমতো যেরকম প্রত্যেক দিন খাবারের অর্ডার নিতে আসে, খাবারের অর্ডার নিতে আসলো। তো আমি না অজান্তে ডিম টোস্ট বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে সকালবেলা ডিম টোস্ট খেয়ে নেবো, যাবো তো বিকালবেলা, কারণ এই রোদের মধ্যে জগন্নাথ ধামে গিয়ে সকালবেলা পুজো দেওয়া অসম্ভব। কারণ হচ্ছে পরের মাসেই হচ্ছে আপনার 27 তারিখে আপনার রথযাত্রা, তার মধ্যে 11 তারিখ খুব সম্ভবত 11 কি 10 কি 11 তারিখ থেকে স্নান যাত্রার পরে আপনার দর্শন বন্ধ হয়ে যাবে পুরীর। বেশ ভালো কথা। তো যাই হোক ভাবলাম যে ঠিক আছে তাহলে বেকার কেন ইয়ে করবো, সোমবার দিনই তাহলে পুজোটা দিয়ে দেবো বিকালবেলা, তাহলে মঙ্গলবার দিন ফ্রি থাকবো, যা মোটামুটি যেহেতু পুরীতে আসলে যেটুকু ঘোরাঘুরি করা যায় সেটুকু আমরা করব, তো এটাই মনে করলাম। তো যাই হোক ওরা তো দিয়ে দিলাম। সকালবেলা উঠে আমার ওয়াইফের 2 বার পটি হয়েছে, নর্মালি যেরকম হয়েছে। যাই হোক ডিম টোস্ট খাওয়ার পরে আমরা সমুদ্রে গেলাম স্নান করতে, সবই মোটামুটি ঠিক। আসার পরে মানে এমনই অবস্থা হলো ওর, মোটামুটি দুপুর আমরা প্রায় 11:15 নাগাদ আমরা হোটেলে আসলাম সমুদ্র থেকে। বলছে আমার শরীরটা খারাপ লাগছে, চলো আর স্নান করবো না। আমি ঠিক আছে তাহলে চলো। এত পরিমাণে লুজ মোশন হয়েছে দুপুর 2টো অবধি, 2-2:30 অবধি, প্রায় 20 থেকে 25 বার। এই কথাগুলো কেন বলছি সেটা আপনাদেরকে বলবো, একটু বাদেই বলছি। যাই হোক এখানে হোটেলের ম্যানেজারকে বললাম, হোটেলের ম্যানেজার এখানে যে গভর্নমেন্টের যে হসপিটালে যিনি ডাক্তার আছেন সেই ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বলাটা ছোট করা হবে। যাই হোক কোনো রকমে সে আসলো। আমি তার আগে 2টো ওষুধ নিয়েছিলাম আমার পাড়ায় এক দাদাকে ফোন করে, দেখি ওষুধ দেওয়া যায়, দেব। সে বলে দিল, আমি নিয়ে আসলাম, ORS নিয়ে এসলাম, রীতিমতো খেলো। তারপর ডাক্তারবাবু এসে বললো যে না এই ওষুধে হবে না। উনি প্রায় 5-6টা ওষুধ লিখে দিল, ইঞ্জেকশন দেওয়া হলো। সে যে কী অবস্থা, হাত পা সাদা হয়ে গেছে, মানে আমার যে কী অবস্থা, এমনিতে ছোট 2টো বাচ্চা এরকম অবস্থা এর আগেও হয়েছিল বাড়িতে থাকতে। হ্যাঁ তারপরে যেটা বলছিলাম যে আমার একটা কল এসেছিলো, ওটা অ্যাটেন্ড করতে হলো বলে সরি। আমি এই এত কিছু হওয়ার কারণ দেখুন, আমি তো বাড়ির থেকে ঠিকই করে এসেছিলাম যে আমি টিউসডে আমি পুজো দেবো, মঙ্গলবার পুজো দেবো, নিরামিষ কেটে পুজো দেবো। তো যে অবস্থা হয়েছিল ডাক্তারবাবু বললেন যে পুরো ডায়রিয়া হয়ে গেছে। ভাবুন, ডায়রিয়া হওয়ার মতো কিছুই তো আমরা খাইনি, কিন্তু সোমবার দিন কোনো রকমভাবেই আমরা যেহেতু আমিষ খেয়ে ফেলেছি, সেহেতু কোনো রকমভাবেই জগন্নাথের পুজো আমি দিতে পারলাম না। এটা আপনারা অনেকেই বলবেন যে কুসংস্কার, কিন্তু আমি বলি এটা কুসংস্কার না। আপনাদের কাছে কি হতে পারে আমার জানা নেই, কিন্তু আমার কাছে এটা কুসংস্কার না। আমি তো ঠিক করেছিলাম মঙ্গলবার দিন আমি পুজো দেব, কিন্তু আমার কিন্তু মঙ্গলবার দিন পুজো দেওয়া হলো না। আমি দিলাম কবে? দিলাম টিউসডে। ও হ্যাঁ, মঙ্গলবার দিন পুজো দেবো ঠিক করেছিলাম, সরি, বাড়ি থেকে ঠিক করেছিলাম মঙ্গলবার দিন পুজো দেব। তারপরে এখানে এসে আবার দ্বিমত হয়ে আমি আবার সোমবার দিন
পুজোটা দেবো বলে ঠিক করলাম, কিন্তু সেটা কিন্তু আর আমি দিতে পারলাম না। যে মঙ্গলবার দিনই পুজো দেবো ঠিক করেছিলাম, সেই মঙ্গলবার দিনেই দেওয়া হলো। তার মানে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে যে ঠাকুরের প্রতি একটা আশ্বাস বা ঠাকুরের নাম করলে, যে আমি একটা আগের থেকে ঠিক করে রাখলাম যে আমি ওই দিনকার এই জিনিসটা করব, সে পুজো কেন, সে সব কিছুর ক্ষেত্রেই ব্যাপারটা আমার মনে হয় আমার ক্ষেত্রে কেন অনেকের ক্ষেত্রে যারা যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের কাছে আমার মনে হয় যে এটা আর কি প্রযোজ্য। যেটা ঠিক করবেন দেখবেন তার আগে পিছে খুব কম সম্ভাবনা থাকে যে আগে পিছে আপনারা কিছু করতে পেরেছেন বলে মনে হয়। এখন এই মুহূর্তে হোটেলের রুমে আছি, আজকে মঙ্গলবার, কালকে আমাদের বেরিয়ে যাওয়ার দিন। তো সেরকমভাবে সত্যি কথা বলছি যে আমাদের সেরকম, হ্যাঁ আপনারা লাস্টে গিয়ে আমাদের সমুদ্রে যে আমরা স্নান করেছি তার কয়েকটা পিকচার আপনারা দেখতে পারেন, কিন্তু এর থেকে বেশি আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ওয়াইফের যা কন্ডিশন হয়েছিল তাতে আমি ভেবেছিলাম এক নয় হসপিটালে ভর্তি করতে হবে, আরেক নয় আমাকে বাড়ি ফেরত যেতে হবে। তার ফলে আমি আর কোনো রকমভাবে আর অন্য কোনো ভিডিও আমি করতে পারিনি। একটা জিনিস, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা ঠাকুরের কাছে নিশ্চয়ই আমার কোনো ভালো কর্মের জন্য আমি আমার ওয়াইফকে সুস্থ সবল আজকে দেখতেই পাবেন, আমার ভিডিওর পিছনেই শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন শোয়া। শরীরটা একটু ক্লান্ত লাগছে যেহেতু এই গরমের মধ্যে অনেকটা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আপনাদের কাছে মনে হয় পুরীতে পুজো দিতে গিয়ে 1-1.5 ঘন্টা, কিন্তু আমাদের কাছে 1-1.5 ঘন্টাটা প্রায় 10 ঘন্টার সমান, যা অবস্থা আমার ওয়াইফের হয়েছিল। তাতে যে আমি আমার ওয়াইফকে যে নিয়ে, আমার ছেলে ঠেলে সবাইকে নিয়ে যে আমি পুজোটা দিতে যেতে পারবো, এটাই জগন্নাথ ধাম আমার উপরে কৃপা করলেন। মানে আমি সত্যি, আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আমি সত্যি খুব কৃতজ্ঞ। আর জগন্নাথ ধাম যে সত্যি 4 ধামের 1 ধাম যে জগন্নাথ ধাম, সেটা আজ আমি প্রমাণ পেয়ে গেলাম নিজের কাছে নিজেই। সত্যি মানে যে জগন্নাথ ধাম 4 ধামের 1 ধামে সত্যি পুজো করলে 4 ধামের কিছুটা হলেও পুণ্য পাওয়া যায়, আজকে তার সত্যি প্রমাণ আমার কাছে আমি পেয়ে গেলাম। জয় জগন্নাথ। কালকে আমাদের ফেরা, তো যাই হোক কলকাতা ফিরে আপনাদের আমি যে দার্জিলিং ডায়েরিটা শুরু করেছিলাম তার মাঝখানে হয়তো এই আমার ছোট্ট পুরীর ব্লগটা হয়তো আসতে পারে। তারপরে আমি আবার দার্জিলিং ডায়েরিটা আপনাদের জন্য আবার শুরু করব, দার্জিলিংয়ের গল্পটা, দার্জিলিং স্কেচবুক। ওকে, তাহলে আজ এই পর্যন্তই।
ট্রেন পুরী থেকে ছাড়ছে বন্দে ভারত এক্সপ্রেস রাত্রি, এখনও 1:05 বাকি। ট্রেন এখনও ছাড়েনি, 1:05 বাকি। কি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের জানি না ভাই। এর আগের দিন যেদিনকার পুরী আছি সেদিনকার প্রায় 1.5 ঘন্টা মতো মানে আমাদেরকে হাওড়া স্টেশনে দাঁড়াতে হয়েছিল। আজ প্রায় 12 ঘন্টার মতো, 12 ঘন্টারও উপরে ট্রেনে আমরা যাচ্ছি, প্রায় 12 ঘন্টা লেট। রেলওয়ে কি করছে জানি না। সবারই তো কাজকর্ম থাকে, সবাই আগের থেকে কিছু শিডিউল করা থাকে, সেই শিডিউলের বাইরে গিয়ে তো লোকে আর কিছু করতে পারে না। না, এই যে একটা সিরিয়াস ব্যাপারটা, এর আগেও দেখেছি ইন্ডিয়ান রেলওয়েতে সিরিয়াস ব্যাপারটা নেই, তারা কি মনে করে জানি না। ঠিক আছে, এখন এই ধরুন একটা ধরে নিলাম একটাতেই ছাড়লো ট্রেন, বা একটা 10-15 নাগাদ ছাড়লো, তো সেই ট্রেনটা গিয়ে পৌঁছাবে আপনার ধরে নিন 6 ঘন্টা, 7টা 7:30 বাড়ি ঢুকতে মানে আমার পরের দিনটাও, কালকের দিনটাও তাহলে আমার প্রায় নষ্ট। হ্যাঁ, তো এইভাবে নষ্ট করার মানেটা কি আমি জানি না। ঠিক আছে, চলুন কলকাতা গিয়ে আবার দেখা হবে। খুবই এক্সস্ট গরমে। তো আজকের মতো শুভরাত্রি SMK ব্লগসের তরফ থেকে।